হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব গত 2 দিনের মতো। সেটা হলো বিলিরুবিন মেটাবলিজম এবং আমাদের ডিফারেন্ট টাইপ অফ জন্ডিস। যেমন আমরা জানি প্রি হেপাটিক জন্ডিস, হেপাটিক জন্ডিস বা হেপাটোসেলুলার জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস, এগুলোতে বিলিরুবিন মেটাবলিজমটা কীভাবে অ্যাফেক্টেড হচ্ছে এই নিয়ে আমরা কথা বলবো। খুবই ইনফর্মালভাবে কথা বলবো, কোনো গোছায় টোছায় কোনো কথা বলা না, আমরা গল্পের মতো করে কথা বলবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে বিলিরুবিন জিনিসটা আসতেছে কিভাবে, বিলিরুবিন জিনিসটার উৎপত্তি কোথা থেকে। তা আমরা জানি একটা জিনিস, যে আমাদের আরবিসিগুলো একটা নির্দিষ্ট সময় পরে, প্রায় 4 মাস পরে, 120 দিন পরে তারা স্প্লিনে গিয়ে, স্প্লিনকে আমরা জানি যে গ্রেভিয়ার্ড বলা হয় সব ব্লাড সেলগুলোর। তো 120 দিন পরে আমাদের আরবিসিগুলো সাধারণত ব্রেকডাউন হয়, এবং ব্রেকডাউন হওয়ার ফলে সেই আরবিসির ভেতর থেকে বের হয়ে আসে আমাদের হিমোগ্লোবিন। এবং এই হিমোগ্লোবিনের হেইম এবং গ্লোবিন দুইটা মইটি আছে। তো গ্লোবিনটা আপনার অ্যামিনো অ্যাসিড পুলে চলে যায়, আর যে হিমটা আছে, হিমটা পরবর্তীতে মেটাবলিজমের মাধ্যমে প্রথমে বিলিভার্ডিন তৈরি করে, তার পরবর্তীতে সে বিলিভার্ডিন আলটিমেটলি বিলিরুবিনে রূপান্তরিত হয়। তো এই বিলিরুবিন যেটা আপনার তৈরি হলো, বিলিভার্ডিন থেকে যে বিলিরুবিনটা তৈরি হলো, এইটাকে আমরা বলি হলো, এটা হলো লিপিড সলিউবল কিন্তু ওয়াটার সলিউবল না। এইটাকে আমরা বলি আনকনজুগেটেড বিলিরুবিন, এবং এটা আপনার অ্যালবুমিনের সাথে বাইন্ডেড অবস্থায় থাকে। ঠিক আছে, তার মানে আবার বলছি আমি, যে আমাদের আরবিসি ব্রেকডাউনের ফলে যে হিমোগ্লোবিন তৈরি হলো, সেই হিমোগ্লোবিন মেটাবলিজমের মাধ্যমে আলটিমেটলি তৈরি হয় বিলিভার্ডিন, সেখান থেকে পরবর্তীতে তৈরি হয় বিলিরুবিন। এইটাকে আমরা বলি আনকনজুগেটেড বিলিরুবিন, কারণ এটা ওয়াটার সলিউবল না, এরা ওয়াটার সলিউবল না। এবং এরা আমাদের ব্লাডে কার সাথে বাইন্ডেড অবস্থায় থাকে? অ্যালবুমিনের সাথে বাইন্ডেড অবস্থায় থাকে। এবং একটা মজার জিনিস দেখেন আপনারা, অ্যালবুমিন কি আপনার গ্লোমেরুলার ফিল্টার হুক করতে পারে? অ্যালবুমিন কি ইউরিন দিয়ে বাইরে বের হয়? নর্মালি কি অ্যালবুমিন ইউরিন দিয়ে বাইরে বের হয়? নর্মালি অ্যালবুমিন কিন্তু ইউরিন দিয়ে বাইরে বের হয় না, অর্থাৎ গ্লোমেরুলাস দিয়ে সেটা ফিল্টারই হয় না, তাই না? তো যেহেতু আপনার এই অ্যালবুমিনের সাথে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন বাইন্ডেড অবস্থায় থাকে, এই জন্য অ্যালবুমিনও ফিল্টার হয় না, ওর সাথে সাথে আলটিমেটলি আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনও কিন্তু ফিল্টার হয় না। এই জন্য আনকনজুগেটেড বিলিরুবিন কোনো সময় আপনি ইউরিনে পাবেন না। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিন কেন আমরা ইউরিনে পাই না, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারণ সেটা বিলিরুবিন, এই আনকনজুগেটেড বিলিরুবিনটা অ্যালবুমিনের সাথে বাইন্ডেড অবস্থায় থাকে, আর অ্যালবুমিন কখনো ফিল্টার হয় না, গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন কখনো ফিল্টার করে না। তো যেহেতু অ্যালবুমিনই ইউরিন দিয়ে বাইরে বের হচ্ছে না, তাহলে ওর সাথে যে লাগানো অবস্থায় আছে আমাদের আনকনজুগেটেড বিলিরুবিনগুলো, সেগুলো ফিল্টার আউট হবে না, এটি স্বাভাবিক। তো এখন এই আনকনজুগেটেড বিলিরুবিনগুলো কি করে? আমাদের লিভারে চলে যায়, পোর্টাল ভেইন দিয়ে লিভারে চলে যায়। এবং আমাদের লিভারের যে সেলগুলো আছে, প্যারেনকাইমাল সেল বা ফাংশনাল সেল, যেগুলোকে আমরা বলি হেপাটোসাইট, এই হেপাটোসাইটের একটা সেলের কথা চিন্তা করেন, লিভারের সেলকে আমরা বলি হেপাটোসাইট, লিভারের ফাংশনাল সেলকে। তো এই হেপাটোসাইটের ভেতরে অন্য সব কোষের মতো এখানেও আপনার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, আপনার মাইটোকন্ড্রিয়া থাকে, অন্য সব সেল অর্গানেলগুলোও এখানে থাকে। তো এই হেপাটোসাইটের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে থাকে একটা রকমের স্পেশাল এনজাইম, সেই এনজাইমটার নাম হলো ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। সেই এনজাইমটার নাম কি? ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, তো এই ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ কি করে? আমাদের এই আনকনজুগেটেড বিলিরুবিন যেটা লিভারে প্রবেশ করলো, সেগুলোকে কনজুগেশন করে বা ওয়াটার সলিউবল করে, এবং তার প্রোডাক্ট যেটা হয় সেটাকে আমরা বলি বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইট বা বিলিরুবিন গ্লুকুরোনাইট। ঠিক আছে, তার মানে আমরা আবার একটা জিনিস বুঝলাম, যে আমাদের
আনকনজুগেটেড বিলিরুবিনগুলো কনজুগেশন বা ওয়াটার সলিউবল কিভাবে হচ্ছে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমের সাহায্যে, এবং এইটার মাধ্যমে আনকনজুগেটেড বিলিরুবিন রূপান্তরিত হচ্ছে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইডে, যেটা ওয়াটার সলিউবল। এইটা এখন কি করবে, লিভারের থেকে সিক্রেট হবে, হেপাটোসাইট থেকে সিক্রেট হবে এই কনজুগেটেড বিলিরুবিনগুলো। হেপাটোসাইট থেকে সিক্রেট হয়ে তারা আপনার রাইট অ্যান্ড লেফট হেপাটিক ডাক্ট, পরবর্তীতে কমন হেপাটিক ডাক্ট, তারপরে আপনার মাঝখানে এসে সিস্টিক ডাক্ট, এইটার সাথে যুক্ত হয়ে কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট আলটিমেটলি অ্যাম্পুলা অফ ভ্যাটার দিয়ে কোথায় চলে আসবে, কোথায় ওপেন করবে, আপনার সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম। তার মানে আপনার বিলিরুবিনগুলো কোথায় চলে আসলো, আলটিমেটলি কিন্তু এই কনজুগেটেড বিলিরুবিনগুলো আপনার ইন্টেস্টাইনে চলে আসলো। ওকে, ইন্টেস্টাইনে চলে আসার পরে ইন্টেস্টাইনে কি থাকে, ইন্টেস্টাইনে আমাদের অনেক সিম্বায়োসিস করার জন্য, অর্থাৎ আমাদের উপকারের জন্য অনেক ব্যাকটেরিয়া থেকে থাকে, নসোকমিনাল ব্যাকটেরিয়া থেকে থাকে, মানে আমাদের এগুলো হলো আমাদের নর্মাল ফ্লোরা হিসেবে থাকে। এরা আমাদের কোনো ক্ষতি করে না, বরং আমাদের উপকারী করে থাকে। যেমন ভিটামিন কে তৈরি করে। তারপরে এরা আর একটা কী করে, এই যে বিলিরুবিন ডাইগ্লুকুরোনাইড অর কনজুগেটেড বিলিরুবিন ইন্টেস্টাইনে আসলো, এইগুলোকে তারা মেটাবলিজম করে স্টার্কোবিলিনোজেনে রূপান্তরিত করে। কিসে রূপান্তরিত করে, স্টার্কোবিলিনোজেন। তার মানে আলটিমেটলি কনজুগেটেড বিলিরুবিন কিন্তু স্টার্কোবিলিনোজেনে রূপান্তরিত হলো কোলোনিক ব্যাকটেরিয়া দ্বারা। তার মানে এখন কনজুগেটেড বিলিরুবিনগুলোর অবস্থা কি, স্টার্কোবিলিনোজেন। আর এই স্টার্কোবিলিনোজেনের কিছু অংশ আমরা জানি যে ইন্টেস্টাইনের মধ্যে যেটাই থাকুক সেটার থেকে কিন্তু অ্যাবজর্পশন হয়ে কিছু অংশ ব্লাডে আসে। যেমন আমরা জানি যে আপার যে ইন্টেস্টাইন আছে, স্মল ইন্টেস্টাইনগুলোর মেইন ব্লাড সাপ্লাই হলো আপনার সুপারিন মেসেন্ট্রিক ভেইন। এই সুপারিন মেসেন্ট্রিক ভেইন দিয়ে ইন্টেস্টাইনের ভেতরে যে নিউট্রিশনগুলো আছে বা যা আছে সেগুলো অ্যাবজর্পশন হয়ে আস্তে আস্তে উপরের দিকে ওঠে এবং পথে মধ্যে স্প্লিনিক ভেইনের সাথে সেটা অ্যাটাচ করে পোর্টাল ভেইন তৈরি করে, যেটা লিভারে ঢুকতেছে, তাই না? সুতরাং আমাদের ইন্টেস্টাইনের মধ্যে এখন আছে স্টার্কোবিলিনোজেন। স্টার্কোবিলিনোজেনের কিছু অংশ অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসবে। স্টার্কোবিলিনোজেনের কিছু অংশ অ্যাবজর্পশন হয়ে আমাদের ব্লাডে চলে আসবে এবং তখন আমরা এই অ্যাবজর্বড স্টার্কোবিলিনোজেন যেটা ব্লাডে চলে আসলো সেটাকে আমরা বলবো ইউরোবিলিনোজেন। আপনারা কি এটা বুঝতে পারছেন? তার মানে হোয়াট ইজ ইউরিবিলিনোজেন? ইউরিবিলিনোজেন জিনিসটা কি? ইউরোবিলিনোজেন ইজ নাথিং বাট part of starcobilinogen which has been absorbed from intestinal lumen. ঠিক আছে, তো এই ইউরোবিলিনোজেনটা এখন ব্লাডে চলে আসলো এবং সেটা ব্লাডের মাধ্যমে, যেটাই ব্লাডে চলে আসবে সেটাই কিডনিতে অবশ্যই ফ্লো করবে, কারণ আমরা জানি যে কার্ডিয়াক আউটপুটের 20 থেকে 25% কিন্তু সবসময় কিডনিতে ফ্লো করতেছে। তো ঠিকই আছে, আমাদের ইউরিবিলিনোজেনটা তার মানে কি, ব্লাডের মাধ্যমে কিডনিতে চলে যাবে এবং কিডনি দিয়ে আলটিমেটলি ইউরিবিলিনোজেন আপনার ইউরিনের মাধ্যমে বাইরে ফিল্টার আউট হয়ে বাইরে চলে আসবে এবং যখনই সেটা বাতাসের সংস্পর্শে আসবে তখন সেটা অক্সিডাইজড হয়ে ইউরোবিলিন তৈরি করবে। তার মানে প্রস্রাব দিয়ে আমাদের ইউরিবিলিনোজেনের কিছু অংশ সবসময় বের হয় এবং সেটাকে আমরা বলি ইউরোবিলিন। আর স্টার্কোবিলিনোজেন যেটা আমাদের ইন্টেস্টাইনাল লুমেনের মধ্যে আছে, সেটা স্টুলের মাধ্যমে বাইরে যখনই বের হয়ে আসবে তখন আমরা সেটাকে বলবো স্টার্কোবিলিন। সেটাও আলটিমেটলি আপনার বাইরের অক্সিজেনের সংস্পর্শে এসে অক্সিডাইজড হবে। অর্থাৎ স্টার্কোবিলিনোজেন যখন বাইরে বের হয়ে আসলো স্টুলের সাহায্যে এবং সেটা অক্সিজেনের সংস্পর্শ পেল, তখন সেটা স্টার্কোবিলিনে রূপান্তরিত হয়। তো আপনারা কি বুঝতে পেরেছেন বিলিরুবিন মেটাবলিজমটা? এখন আমাকে আর একটা কথা বলেন, তার মানে আমরা এটা বুঝলাম যে আনকনজুগেটেড বিলিরুবিন কখনোই কিন্তু ইতে আসবে না, ইউরিন দিয়ে আসবে না, কিন্তু কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ওয়াটার সলিউবল এটা ইউরিনে আসবে। এখন আর একটা জিনিস বলি আপনাদের, যে ধরেন আপনার এই যে আমাদের যে বিলিয়ারি ট্র্যাক্ট আছে, এখানে কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন আছে, তাহলে কি হবে? আপনার হেপাটোসাইটের মধ্যে আনকনজুগেটেড বিলিরুবিন ঢুকতেছে এবং সে কিন্তু কনজুগেশন হচ্ছে, কিন্তু সে ইন্টেস্টাইনে আসতে পারতেছে না, কারণ বিলিয়ারি ট্রির যে কোনো একটা জায়গায় অবস্ট্রাকশন আছে। তার মানে সেই কনজুগেশন হওয়া বিলিরুবিনগুলো ব্যাকফ্লো করবে, ব্যাকফ্লো করে সে আবার ব্লাডে চলে আসবে। এই কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ওয়াটার সলিউবল, সে খুব সুন্দরভাবে কিডনি দিয়ে ফ্লো করবে
এবং কিডনিতে ফ্লো করার পরে জিএফআর এর মাধ্যমে সেটা ইউরিনারি ফিল্ট্রেট তৈরি করবে, গ্লোমেরুলার ফিল্ট্রেট তৈরি করবে, আলটিমেটলি সেটা ইউরিন দিয়ে বাইরে বের হয়ে যাবে। তার মানে কনজুগেটেড বিলিরুবিন যেহেতু ওয়াটার সলিউবল, সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ইউরিন দিয়ে এক্সক্রিট আউট হতে পারে। সুতরাং আনকনজুগেটেড বিলিরুবিন আমরা পাবো না ইউরিনে, কিন্তু কনজুগেটেড বিলিরুবিন কিন্তু আমরা ইউরিনে পাবো। এখন বলেন তো কোন জিনিসটা খারাপ, কনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া নাকি কি বলে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া, অর্থাৎ কোনটা খারাপ? একটা লোকের ধরেন কনজুগেটেড বিলিরুবিন হলো 30 মিলিমোল আর একজনের 17 মিলিমোল, কিন্তু আনকনজুগেটেড। কোনটা খারাপ? কোনটা খারাপ? অবশ্যই আনকনজুগেটেডটা খারাপ, কারণ আনকনজুগেটেডটা হলো লিপিড সলিউবল। যেটা ওয়াটার সলিউবল না, মনে করতে হবে সেটা লিপিড সলিউবল। তো আনকনজুগেটেড বিলিরুবিন লিপিড সলিউবল হওয়ার ফলে যে জিনিসটা হয়েছে, আমাদের যে ব্লাড ব্রেন ব্যারিয়ার আছে এগুলো সব লিপিড মেমব্রেন। লিপিড মেমব্রেন না ভাইয়া, কনজুগেটেডটা বেশি খারাপ না, আনকনজুগেটেডটা বেশি খারাপ। তো আমাদের ব্লাড ব্রেন মেমব্রেন বলেন, ব্লাড ব্রেন ব্যারিয়ার বলেন, ব্লাড টেস্টিস ব্যারিয়ার বলেন, এরা সব হলো লিপিড মেমব্রেন। আমরা জানি ফসফোলিপিড, বাইলেয়ার টেয়ার, এগুলো দিয়ে এগুলো তৈরি হয়। তো লিপিড সবসময় লিপিডের সলিউবল, এই ইনফরমেশনটাও কিন্তু আমাদের জানা। তো এতে যে জিনিসটা হয়, আমাদের আনকনজুগেটেড বিলিরুবিন সহজে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আপনার ব্রেনে চলে যেতে পারে, এবং ব্রেনে চলে গিয়ে তারা ব্রেনের বিভিন্ন পার্টে ডিপোজিশন হতে পারে। বিশেষ করে এটা দেখা যায় ছোট বাচ্চাদের হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন যাদের থাকে, অর্থাৎ ম্যাসিভ হেমোলাইসিস হয়, তখন আনকনজুগেটেড বিলিরুবিন অনেক বেড়ে যায়, এবং তখন সেই বিলিরুবিনগুলো ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমার ব্রেনে ডিপোজিশন হতে পারে, এবং এই বিলিরুবিন ডিপোজিশন হওয়ার ফলে ব্রেনের অ্যাবনর্মালিটিও হতে পারে, ডিসফাংশন হতে পারে। এইটাকে আমরা বলি বিলিরুবিন এনকেফালোপ্যাথি, অর্থাৎ ব্রেনের সমস্যা যেটা বিলিরুবিনের কারণে হচ্ছে, এবং এটার আরেক নাম হলো কার্নিকটেরাস। ঠিক আছে, বাচ্চাদের এটা হয়ে থাকে। কিন্তু যেহেতু আমরা জানি যে কনজুগেটেড বিলিরুবিন ওয়াটার সলিউবল, সুতরাং সেই ব্লাড ব্রেন ব্যারিয়ার কখনোই ক্রস করতে পারে না। সুতরাং আমরা এটা জানলাম যে আনকনজুগেটেড বিলিরুবিন কিন্তু কনজুগেটেড বিলিরুবিনের থেকে খারাপ। আচ্ছা, ধরেন একটা লোকের যদি ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এই এনজাইমটা অ্যাবসেন্ট থাকে, তাহলে তার কি হবে? একটা লোকের আপনার ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা অ্যাবসেন্ট, তাহলে তার কি হবে? অ্যাবসেন্ট বলতে কম, তার ক্ষেত্রে কি হবে? তার ক্ষেত্রে আনকনজুগেটেড বিলিরুবিন যেগুলো লিভারে ঢুকতেছে সেগুলো আর কনজুগেটেড হতে পারবে না, অর্থাৎ তারও কিন্তু আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে। এই কন্ডিশনকে আমরা কি বলি বলেন তো, কেউ বলতে পারবেন? যেখানে ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ কম তৈরি হয় জন্মগতভাবে, এটাকে আমরা বলি গিলবার্ট সিনড্রোম। তো এখন 3টা জন্ডিসের ছোট করে এক লাইন করে করে বলে দিই। একটা হলো হেমোলাইটিক জন্ডিস। ক্রিগনার নাজার সিনড্রোম 1-এ আপনার একদম ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ অ্যাবসেন্ট থাকে, আর লো থাকে হলো গিলবার্ট সিনড্রোম। ঠিক আছে, বিশেষ করে দেখা যায় যে ফাস্টিং কন্ডিশনে একটা লোক ফাস্টিং কন্ডিশনে যদি জন্ডিস ডেভেলপ করে, তাহলে মনে করতে হবে এটা হলো গিলবার্ট সিনড্রোম। গিলবার্ট সিনড্রোমের কোনো ক্লিনিক্যাল সিনারিও আসলে এটা এইভাবে ক্লিনিক্যাল সিনারিওটা আসে যে একটা পেশেন্ট ফাস্টিং কন্ডিশনে ছিল, সে হঠাৎ করে জন্ডিস নিয়ে আপনার কাছে এসেছে, এইভাবে আসে। তো এখন ছোট করে আমি 3টা জন্ডিস বলে দিই। একটা হলো প্রি হেপাটিক জন্ডিস, আমরা সবাই জানি, এর আরেক নাম হলো হিমোলাইটিক জন্ডিস। তো স্বাভাবিকভাবে একটা মানুষের নর্মাল যে রেটে হেমোলাইসিস হচ্ছে তার থেকে যদি অনেক বেশি রেটে হেমোলাইসিস হয়, বিশেষ করে ধরেন 9 গুণ 10 গুণ বেশি হেমোলাইসিস হচ্ছে, সেক্ষেত্রে কি হবে আমি বলি। আমাদের লিভারের কর্মক্ষমতা কিন্তু অনেক বেশি। আপনার বডিতে কোনো কারণে যদি হিমোলাইসিস নর্মালের থেকে 6 গুণ বেশি পর্যন্ত হয়ে থাকে, তারপরেও আপনার লিভার ওই এক্সট্রা আনকনজুগেটেড বিলিরুবিন যেগুলো হচ্ছে হেমোলাইসিসের জন্য, সেগুলোকে কনজুগেশন করার ক্ষমতা স্টিল লিভার কন্টেইন করে। অর্থাৎ লিভারের কনজুগেশন করার ক্ষমতা 6 টাইম মোর।
তার মানে 6 গুণ যদি কারো বডিতে হিমোলাইসিস বেশি হচ্ছে, তারপরেও তার ক্ষেত্রে কোনো বিলিরুবিন বাড়তি আমরা ব্লাডে পাবো না। কিন্তু যদি কারো ধরেন 10 গুণ বেশি হচ্ছে, তাহলে কি হবে? বাকি 6 গুণ পর্যন্ত আমার লিভার সাপোর্ট দিবে, কিন্তু বাকি 4 গুণ কিন্তু লিভারের সাপোর্ট দিতে পারবে না। সেক্ষেত্রে সেই আনকনজুগেটেড বিলিরুবিনগুলোকে কনজুগেশন করার মতো ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ কিংবা লিভারের ক্ষমতা আর থাকবে না, কারণ ওই 6 গুণ করতে করতেই আপনার চালান শেষ। বাকি যে 4 গুণ আসতেছে তাকে কনজুগেশন করার মতো কোনো কাঁচামাল লিভারের নাই, ইউডিপি গ্লুকুরোনাইল ট্রান্সফারেজও নাই, কারণ সেগুলো ইউজড হয়ে গেছে 6 গুণ কম্পেনসেট করতে গিয়ে। তখন কি হবে? তখন আপনার ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন বাড়তে থাকবে। এটাকে আমরা বলি হিমোলাইটিক অ্যানিমিয়া। তো আমাকে কেউ বলতে পারেন হিমোলাইটিক অ্যানিমিয়াতে বিলিরুবিনের কন্ডিশনটা কি হবে, বেশি না কম? তার মানে আমরা এটা বুঝলাম যে হেমোলাইটিক জন্ডিসে বা প্রি হেপাটিক জন্ডিসে, অর্থাৎ যেখানে লিভারের এমনিতে কোনো সমস্যা নাই, সমস্যাটা হয়েছিল লিভারে আগের থেকেই, লিভারে ঢোকার আগের থেকেই এক্সেস আনকনজুগেটেড বিলিরুবিন লোড হচ্ছে এখানে। তার মানে একটা জিনিস মনে রাখবেন যে 6 টাইম যেহেতু আগেই কনজুগেশন করে ফেলতেছে লিভার, তার মানে খুব কম সংখ্যক বিলিরুবিনই থাকবে যেটাকে লিভার আর কনজুগেশন করতে পারতেছে না, কারণ 6 টাইম সে অলরেডি কভার করে ফেলছে। তার মানে এই ক্ষেত্রে আপনার জন্ডিসটা হবে মাইল্ড। হিমোলাইটিক জন্ডিসের যদি কথা বলেন, সেটা সবসময় মাইল্ড জন্ডিস হয়, ঠিক আছে? তার মানে এখানে আনকনজুগেটেড বিলিরুবিন হবে, হাইপার বিলিরুবিনেমিয়া হবে এবং জন্ডিসগুলো হবে মাইল্ড। এখন আসেন হেপাটোসেলুলার জন্ডিস নিয়ে একটু কথা বলি। হেপাটোসেলুলার জন্ডিস মানে হলো কোনো কারণে আপনার হেপাটোসাইট ড্যামেজ হয়েছে, সেটা হতে পারে প্যারাসিটামল টক্সিসিটি, সেটা হতে পারে আপনার ভাইরাল হেপাটাইটিস। আমাদের দেশে সবচেয়ে কমন হলো ভাইরাল হেপাটাইটিস। তো এটার কারণে আপনার হেপাটোসাইট ম্যাসিভ ডিস্ট্রাকশন হয়ে যেতে পারে। তো এখন হেপাটোসাইট এবং ম্যাসিভ ইনফ্লামেশন হতে পারে। এখন এখানে যে জিনিসটা হয়, হেপাটোসাইট যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কি আর কনজুগেশন করার ক্ষমতা থাকবে? আনকনজুগেটেড বিলিরুবিনগুলো কনজুগেশন হচ্ছিল কোথায়? হেপাটোসাইটের ভেতরে, এটা তো কারো কোনো সন্দেহ নেই। তো আনকনজুগেটেড বিলিরুবিনগুলো যে হেপাটোসাইটে কনজুগেশন হচ্ছিল, সেই হেপাটোসাইটই যদি নষ্ট হয়, ডিস্ট্রাক্টেড হয়, তাহলে ওকে কনজুগেশন করবে কি? তার মানে এখানে যে জিনিসটা হবে, এখানে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হবে। এখানে আর একটা কাজ হবে, ইনফ্লামেশন হলে কোথাও কি হয় বলেন তো? ক্যালোর ডোলোর রুগো টিউমর ফাংশনালেজিয়া, অর্থাৎ টিউমর মানে হলো সেটা সে জায়গায় সোয়েলিং হয়। যেখানে ইনফ্লামেশন হবে সেখানে কি হবে? সোয়েলিং হবে। তো দুইটা পাশাপাশি হেপাটোসাইটের মাঝখানে থাকে বিলিয়ারি ক্যানালিকুলি, অর্থাৎ এই একটা হেপাটোসাইট, এই একটা হেপাটোসাইট, মাঝখানে হলো বিলিয়ারি ক্যানালিকুলি। তো এই হেপাটোসাইটের থেকে আমাদের বাইলগুলো নিঃসরণ হয় এবং বিলিয়ারি ক্যানালিকুলি দিয়ে সামনের দিকে আগাতে থাকে। এখন কোনো কারণে আপনার যদি এই হেপাটোসাইটগুলো ইনফ্ল্যামড হয়, তাহলে হেপাটোসাইটগুলো আকারে বড় হবে। এতে যে জিনিসটা হবে, এই যে ক্যানেল দুইটার মাঝখানে যে ক্যানেল আছে, এই ক্যানেলটা অবস্ট্রাকশন হয়ে যাবে। তো যে কিছু বিলিরুবিন যেগুলো কনজুগেশন হয়েছিল, কারণ সব হেপাটোসাইট তো একসাথে ডিস্ট্রয় হয় না, তাই না? সব হেপাটোসাইট তো একসাথে ডিস্ট্রয় হয় না, কিছু কিছু হেপাটোসাইট তখনও ফাংশনাল থাকে। এতে যে জিনিসটা হয় যে ডিউ টু ইনফ্লামেশন সেকেন্ডারি টু প্যারাসিটামল টক্সিসিটি অর ভাইরাল হেপাটাইটিস, হেপাটোসাইটগুলো আকারে বড় হয়ে যায় এবং তাদের দুইটা হেপাটোসাইটের মাঝখানে যে বিলিয়ারি ক্যানালিকুলি আছে সেগুলো অবস্ট্রাক্টেড হয়ে যায়। এর কারণে অলরেডি যেগুলো কনজুগেশন হয়েছিল বিলিরুবিন, সেগুলো আর বাইরে বের হতে পারে না। সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কি, ব্লাডে কিন্তু কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণও বাড়বে। অর্থাৎ হেপাটোসেলুলার জন্ডিস এমন একটা কন্ডিশন যেখানে আমরা আনকনজুগেটেড বিলিরুবিনও বেশি পাবো, কনজুগেটেড বিলিরুবিনও বেশি পাবো। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসেন হলো লাস্ট বাট নট দ্য লিস্ট, অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে কথা বলি। অবস্ট্রাকটিভ জন্ডিসের আর এক নাম হলো পোস্ট হেপাটিক জন্ডিস এবং আর এক নাম হলো সার্জিক্যাল জন্ডিস। কারণ কেন এখানে সার্জিক্যাল জন্ডিস নামকরণ করা হয়েছে? কারণ সাধারণত এই অবস্ট্রাকটিভ জন্ডিসের ট্রিটমেন্টটাই হলো সার্জিক্যাল কারেকশন, যেমন স্টোন,
যেমন আপনার কি বলবো, এটা স্ট্রিকচার, এগুলো সব হলো সার্জিক্যালি আমরা কারেক্ট করে থাকি, এই জন্য এটার আরেক নাম হয়েছে সার্জিক্যাল জন্ডিস। তো যাই হোক, এখানে যে জিনিসটা হয় যে আমাদের যে বিলিয়ারি ট্রিটা আছে, আমি প্রথমে বলছি বিলিয়ারি ক্যানালিকুলি যেগুলো হেপাটোসাইটের মাঝখানে থাকে, সেটা সামনের দিকে এগুচ্ছে। সেগুলো সামনের দিকে একটু আগানোর পরে কয়েকজন একসাথে মিলে রাইট হেপাটিক ডাক্ট তৈরি করে, ওই দিক থেকে লেফট হেপাটিক ডাক্ট তৈরি করে, দুইজন মিলে তৈরি করে হলো কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট নিচে নামতে থাকে, পথিমধ্যে সিস্টিক ডাক্টের সাথে মিলন হয়ে সেটা হয় কমন বাইল ডাক্ট। সবচেয়ে বেশি অবস্ট্রাকশনটা এই কমন বাইল ডাক্টই হয়। কমন বাইল ডাক্ট নিচে নামতেছে, পথিমধ্যে দেখা হয় হলো প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে, দুজন মিলে একসাথে তৈরি করে অ্যাম্পুলা অফ ভ্যাটার। সেটা গিয়ে কোথায় ওপেন করছে? আমার সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে। এখন এই যে বিলিয়ারি ট্রিয়ের কথা বললাম, এই যে আমরা এই বিলিয়ারি ট্রিয়ের কথা বললাম, এই বিলিয়ারি ট্রিয়ের যে কোনো এক জায়গায় যদি অবস্ট্রাকশন হয়, তাহলে পেশেন্ট অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার নিয়ে আসতে পারে। সেক্ষেত্রে কি হবে? কিছুক্ষণ আগে বললাম যে আমার বিলিরুবিন কিন্তু কনজুগেশন হচ্ছে, আমার লিভার ভালো আছে, বিলিরুবিন কনজুগেশন করছে, কিন্তু বিলিরুবিনটা তো এক্সক্রিট হতে হবে, আমার ইন্টেস্টাইনে আসতে হবে, সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে আসতে হবে। কিন্তু ধরেন কমন বাইল ডাক্টে এত বড় একটা স্টোন ইম্প্যাক্ট করে আছে, ইম্প্যাকশন করে আছে, এতে কি হবে? আপনার বাইলগুলো কিন্তু এবং বিলিরুবিন কিন্তু নিচে নামতে পারবে না। তো তখন তারা আবার কি করবে? ব্যাকফ্লো করবে। ব্যাকফ্লো করে তারা আবার ব্লাডে চলে যাবে। এতে কি হবে? ব্লাডে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাবে, এবং আমরা সবাই জানি যে কনজুগেটেড বিলিরুবিন হলো ওয়াটার সলিউবল। সুতরাং এটা আলটিমেটলি আপনার ইউরিন দিয়ে ফ্লো করবে। ইউরিন দিয়ে ফ্লো করার সময় ইউরিন দিয়ে সেটা বের হয়ে যাবে, তার মানে আমরা কনজুগেটেড বিলিরুবিন ইউরিনে পাবো, বাইল সল্ট এটা ইউরিনে পাবো। আচ্ছা, কেউ কি বলতে পারবেন কনজুগেটেড মানে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরোবিলিনোজেন লেভেল কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরোবিলিনোজেন লেভেল কি হবে? অবস্ট্রাকটিভ জন্ডিসে ইউরোবিলিনোজেন লেভেল কি হবে? কেউ কি বলতে পারবেন? একদম ছাকা কথা, এখানে কোনো কনজুগেটেড বিলিরুবিন আপনার সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম বা কোলনে আসতেছে না, আর কোলনে না আসলে সেটা স্টার্কোবিলিনোজেনে রূপান্তরিত হতে পারছে না। আর স্টার্কোবিলিনোজেনে যদি রূপান্তরিত না হয়, স্টার্কোবিলিনোজেনেরই তো একটা পার্ট অ্যাবজর্পশন হয়ে আমাদের ব্লাডে আসে, এবং সেটাকে আমরা কি বলি? ইউরোবিলিনোজেন। তো যেখানে আপনার স্টার্কোবিলিনোজেনই তৈরি হচ্ছে না, সেখানে কিভাবে আপনি ইউরোবিলিনোজেন আশা করেন? তার মানে আমরা আর একটা জিনিস শিখলাম যে ইন কেস অফ অবস্ট্রাকটিভ জন্ডিস আমরা ব্লাডে ইউরোবিলিনোজেন খুবই কম পাবো, কিংবা একদম পাবো না বললেই চলে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? ওকে। এখন এখানে আর একটা সমস্যা কি? এই যে বাইলগুলো নিচে আসতে পারতেছে না, বিলিরুবিন নিচে আসতে পারতেছে না, এরা রিগার্জিটেট করে ব্লাডে চলে আসে, এবং বাইলে যে বাইল সল্টগুলো আছে, সেই সল্টগুলো আপনার কিউটেনিয়াস নার্ভের রুটে গিয়ে ডিপোজিশন হয়। আমরা জন্ডিসের মধ্যে চলে গেছি কথায় কথায় আর কি, আমি আগে বলেছি ইনফর্মাল টকিং করছি আমরা। তো ওই কিউটেনিয়াস নার্ভ রুটে যখন সে ডিপোজিশন হবে, সেই কিউটেনিয়াস নার্ভ রুটগুলো ইরিটেটেড হবে এবং আপনাকে একটা ইচিংয়ের ফিলিংস দিবে। ঠিক আছে, এছাড়া বাইল যেহেতু আপনার নিচে নামতে পারতেছে না, সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে নামতে পারতেছে না, বাইল হলো আমরা জানি ফ্যাট অ্যাবজর্পশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সুতরাং ফ্যাট অ্যাবজর্পশন হবে না, ফ্যাট অ্যাবজর্পশন না হলে কি হবে? স্টেটোরিয়া হবে, তাই না? ফাউল স্মেলিং স্টেটোরিয়া হবে। তারপরে ফ্যাট সলিউবল যে ভিটামিনগুলো আছে সেগুলো অ্যাবজর্পশন হতে পারবে না, কারণ সেগুলো অ্যাবজর্পশন হতে বাইলের দরকার হয়ে পড়ে। সুতরাং ফ্যাট সলিউবল ভিটামিনের ম্যাল অ্যাবজর্পশন শুরু হবে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে। ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য তখন অস্টিওম্যালেশিয়া হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে। ভিটামিন কে এর ডেফিসিয়েন্সির জন্য পেশেন্ট ব্লিডিং টেন্ডেন্সি নিয়ে আসতে পারে, কারণ আমরা জানি ভিটামিন কে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইন সিনথেসিস অফ 2, 7, 9, 10 ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10। এদের জন্য এগুলোকে বলা ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। সুতরাং পেশেন্টের ব্লিডিং টেন্ডেন্সি বেড়ে যেতে পারে। এই জন্যে অবস্ট্রাকটিভ জন্ডিসের কোনো পেশেন্টকে অপারেশন করার আগে অবশ্যই তাদের আমরা ব্লিডিং প্রোফাইল দেখে থাকি। ঠিক আছে, তো দ্যাটস অল। আমরা অনেকক্ষণ কথা বলে ফেললাম কথায় কথায়। সবাই ভালো থাকবেন, হোয়াইট কোট গ্যালারির সাথে থাকবেন। আপনার ফ্রেন্ড
জুনিয়র সিনিয়র সবাইকে হোয়াইট কোট গ্যালারিতে ইনভাইট করবেন। গুড নোট, আল্লাহ হাফেজ।